শান্তিনিকেতন এলাকা, এখানে প্রচুর গরিব মানুষ বাস করে। অর্থনৈতিক খুবই খারাপ এখানকার। দুজনের পরামর্শে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন বা বোলপুরে প্রথম গ্রামে ক্লাবের মতন কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠন করেছিলেন। তারা সেখানে সমান ব্যয় করতেন দুদিক দিয়ে। একটা হচ্ছে কায়িক পরিশ্রম, আর একটা হচ্ছে অর্থদান কিছু কিছু। আমরা আগের দিনে যেমন ভান্ডারে পয়সা জমা করতাম, একইভাবে তো এভাবেই চলছিল। সূচনা হয়েছিল 2005 সালে রবীন্দ্রনাথের হাত ধরে। পরবর্তীকালে 1954 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার মন্ত্রিসভায় একটা আইন পাস হয়েছিল যে ঋণ প্রদান করতে হবে। কারণ এত কম পয়সা জমা করে যারা সমবায়ের মধ্যে এসেছিলেন, সংগঠনের মধ্যে এসেছিলেন, তাদের আর্থিক উন্নতি হচ্ছিল না, আরও অর্থের প্রয়োজন ছিল। সে কারণে মন্ত্রিসভায় পাস হওয়ার পর যে ঋণ প্রদান করতে হবে, কাদের করতে হবে? কৃষকদের ঋণ প্রদান করতে হবে। তো এখান থেকে আস্তে আস্তে আমাদের সমবায়গুলো গঠন হতে আরম্ভ করে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং দেখা গেল একটা সময়ে যে ঋণের ব্যবস্থা হয়তো হচ্ছে, কিন্তু কৃষি কাজ করার জন্য জল পাওয়া যাচ্ছে না, ভালো বীজ পাওয়া যাচ্ছে না। সেই জন্যে সমবায়গুলোকে আরও উদ্যম গ্রহণ করার জন্য আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা শুরু হয়েছিল। আপনারা এটা জানেন যে 1984 সালে প্রথম সবুজ বিপ্লবের ডাক, সেই সবুজ বিপ্লবের ডাককে কেন্দ্র করে আমাদের গ্রাম বাংলায় এত ভালো কৃষি আগে হতো না। যে 84 সালে সারা গ্রাম বাংলায়, সারা ভারতবর্ষে যে মিনি ডিপটিউবওয়েল বা মিনিগুলো হয়েছিল, আপনারা যারা বয়স্ক মানুষ আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। সেখান থেকে সেচের ব্যবস্থা করা হয়, বিদেশ থেকে উন্নত মানের বীজ নিয়ে এসে চাষের ব্যবস্থা করা হয়। তার পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কৃষিক্ষেত্রে সমবায়ের একটা বিরাট গুরুত্ব শুরু হয়ে গেল। কৃষকদের ঋণ দেওয়া, কম সুদে ঋণ, যেটা জাতীয়করণ ব্যাংক দিতে পারবে না, গ্রামের মানুষ সামনে পেয়ে যাবে সমবায়কে। সেখানে ব্যাংকিং ব্যবস্থা শুরু হলো। আস্তে আস্তে সমবায়ের মাধ্যম দিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলোকে রূপায়িত করা আস্তে আস্তে শুরু হলো, এবং গ্রামীণ অর্থনীতি অনেকটা চাঙ্গা হলো। কারণ আমরা তখন দেখেছিলাম এই সমবায়ের গুরুত্ব এই কারণে বেশি ছিল এই সময়ে, বা এখনও রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। জাতীয়করণ ব্যাংকে সবাই প্রবেশ করতে পারতেন না, তাদের আর্থিক সীমাবদ্ধতা ছিল। একমাত্র মানুষ ভেবেছিল এবং সরকার ভেবেছিল সমবায় যদি করতে পারি আমরা বাড়ির সামনে, এখানেই কিন্তু গ্রামের মানুষ চাষিরা সেখানে পৌঁছে যেতে পারবে, যার জন্যই কিন্তু সমবায়গুলো করা। আজকে সারা পশ্চিমবাংলায় আমাদের যত সমবায় আছে জানবেন, প্রত্যেকটা সমবায় একটা না একটা দিকে উন্নয়ন করেছে, এবং সরকার তাতে আর্থিকভাবে সব দিক থেকে সহযোগিতা করছে। আমাদের জেলায় আপনারা জেনে রাখুন, আমরা আরও বলার ছিল, আমি বিস্তারিত যাব না, বললেও সমবায় নিয়ে অনেক সময় চলে যাবে। তো এইভাবে আস্তে আস্তে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামে সংগঠন করে সমবায়ের সূচনা, পরবর্তীকালে সরকারের উদ্যোগে গ্রাম বাংলার সময়, এবং সেগুলো যখন ঢুকছিল আর্থিক সহযোগিতার পর সমবায়গুলো আজ দেখবেন বিল্ডিংগুলো অনেক বড় বড়। আগে আমরা সমবায় দেখেছি একটা চালা ঘরের মতন সমবায় ছিল। আজ সমবায় সব কিছু আছে, অফিসে কম্পিউটারাইজ করা হচ্ছে, সমস্ত তথ্য থাকে কম্পিউটারের মাধ্যমে। এবার কৃষি ঋণ ছাড়া আমরা আর কিছু করতে পারছি মানুষের জন্য, চাষিদের জন্য। আপনারা জানেন এখানে একটা তেল মিল দেখলাম আমরা, একদিকে যেমন কৃষি ঋণ দেওয়া হচ্ছে, কৃষকরা কম সুদে ঋণ পাচ্ছে, পাশাপাশি আমরা যাতে কিছু প্রোডাকশান করা যায়, কিছু উৎপাদন করা যায়, শুধুমাত্র কৃষি ঋণ আর ব্যাংকিংয়ের মধ্যে আমরা সমবায়গুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থাকলে চলবে না। আমাদের কিছু প্রোডাকশান বেসিস করতে হবে, যে প্রোডাকশানগুলো কম দামে গ্রামের মানুষ পেয়ে যাবে, চাষিরাও পেয়ে যাবে। যেমন ধরুন এখানে একটা আমাদের তেল মিল করা হয়েছে, আমরা যদি যত্ন সহকারে এটাকে চালাতে পারি, আমরা আশাবাদী যে সমবায় একদম মানুষের কাছে পৌঁছে যাবে। এই মুহূর্তে আমাদের জেলা জুড়ে একদিকে আমরা জানি কোল্ড স্টোরেজ আছে, একদিকে আমাদের তেল মিল দেওয়া হচ্ছে, টেলারিং শপের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যাতে এসএসজি গ্রুপের মহিলারা সেখানে বস্ত্র যে সেলাইয়ের বিষয়টা থাকে, কাপড় তৈরির বিষয়টা থাকে, জামা কাপড়, সেগুলো তারা তৈরি করতে পারবে।
আমাদের বলাগড় ব্লকে আমরা একটা বিরাট এরকম একটা টেলারিং ইউনিট তৈরি করেছি, গার্মেন্ট হাব যাকে বলা হয়। এছাড়া সারের যোগান, যে সারের যোগানকে ঠিকঠাক রাখতে গেলে গোডাউনের প্রয়োজন হয়, ভালো ভালো বড় গোডাউনের প্রয়োজন হয়। কারণ কৃষিক্ষেত্র বেড়েছে, আগের লাঙ্গল উঠে গেছে, লাঙ্গল উঠে গিয়ে এখন ট্র্যাক্টরে চাষ হচ্ছে। দ্রুততার সঙ্গে অনেক শক্ত জমি, যেখানে আলু চাষ হতো না, অন্যান্য চাষ হতো না, মাটিকে ভেঙে দিয়ে দ্রুততার সঙ্গে চাষ করাচ্ছে এবং সেগুলোকে উর্বর করে তোলা হয়েছে। ফলে কৃষিক্ষেত্র একটা বড় জায়গায় পৌঁছে গেছে। এখানে সমবায়গুলোকে আরও উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য আমরা কোল্ড স্টোরেজ পর্যন্ত করতে পেরেছি। আমাদের জেলা কোল্ড স্টোরেজ আছে, আমরা গার্মেন্ট হাব দিচ্ছি, টেলারিং ব্যবস্থা করছি। সর্বোপরি যেখানে ভালো জায়গা আছে আমরা জেনে রাখুন, যেগুলো একই ছাতার তলা কোনো দোকানে গেলে আপনারা পান, আমি কারো নাম করছি না, সেখানে ব্রাশ থেকে মাজন থেকে আরম্ভ করে মুদিখানার যাবতীয় মাল, চাল ডাল থেকে গম সব কিছু আমরা থেকে আটা সব পেয়ে যান। সেরকম আমরা জেলাতে কিছু দোকান ইতিমধ্যেই মুদিখানার দোকানের মতো আমরা খুলেছি, যেখানে একটু জনবহুল এলাকা, সমবায় যেখানে জায়গা দিতে পারছি। আমরা আর্থিক সহযোগিতা করছি, কৃষকদের নয়, আমরা সমবায়কে আর্থিক সহযোগিতা করছি। সেরকম দোকান করে আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি, দারুণভাবে চলছে। এবং এমআরপি যে লেখা থাকে, ধরুন একটা বিস্কুটের প্যাকেট 210 টাকা দাম লেখা আছে এমআরপি, আপনি দোকানে যাবেন, এটা আপনাকে 210 টাকা দিয়েই কিনতে হবে, 1 পয়সা কম নেবে না। এই বিস্কুটটাই আমাদের সমবায় সমিতি, যেখানে আমরা মুদিখানার দোকান করতে পেরেছি এখনো পর্যন্ত, সেখানে অন্তত 40 থেকে 50 টাকা দাম কম। আমরা সিউড়ি, আমি এক কথা বলছি, যেখানকার ছেলে, একটি আমরা বড় মার্কেট করতে পেরেছি, এত সেখানে বিক্রি হচ্ছে, সমস্ত মানুষ সেই সমবায় গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আরম্ভ করেছে। আমরা এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উদ্যোগ নিচ্ছেন, ঠিক এইভাবে সমবায়ের আরও উন্নয়ন আমরা করতে চাই, যাতে গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরা সবসময় সুযোগ পায় এই জিনিস কেনার জন্য। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা সারা জেলা জুড়ে বিভিন্নভাবে সমবায়গুলোকে সহযোগিতা করছি। কৃষি যন্ত্রপাতি তার ব্যতিক্রম কিছু নয়, আপনারা জানেন। আমার সমবায়তে কৃষি যন্ত্রপাতি দিই, বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি চাষিদের যেটা প্রয়োজন হয় সেটা আমরা দিই। আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করবো, হয়তো একটু দীর্ঘায়িত হয়ে গেল, তবুও বলি যে আপনারা জানেন যে আলু চাষ, যে আলু চাষের সারের যোগান আমরা সঠিকভাবে রেখেছি, দামের উপর আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমরাও লক্ষ্য রাখি। কেন্দ্রীয় সরকার এই সারকে নিয়ন্ত্রণ করে। খুব সুখবর যে গত 1 বছর আগে এই জেলার জন্যে আমরা সমবায়ের মাধ্যম দিয়ে মাননীয় ডিএম ম্যাডাম মুক্তা আরজা, তার সহযোগিতায় আমরা দুটি অতিরিক্ত লেকের ব্যবস্থা করতে পেরেছি এই জেলার কৃষকদের জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। এর পাশাপাশি আমরা যেটা করছি, আলুর মরশুম আছে আমাদের হুগলি জেলা, একটা প্রধান অর্থকারী ফসল হচ্ছে আলু। সেই আলুর বীজের সমস্যা আমাদের পান্ডুয়া ব্লকে বিরাট আছে, পাশাপাশি ব্লকও আছে, সব ব্লকই 18টা ব্লকেই হুগলি জেলায় রয়েছে। চাষিদেরকে পাঞ্জাবের উপর নির্ভর করতে হয়, জলন্ধারের উপর নির্ভর করতে হয়। এখন আধুনিক পদ্ধতিতে এআরসি সিস্টেমে, মানে রুট কাটিং সিস্টেমে আমরা বীজ আলু ইতিমধ্যে আমাদের জেলায় তৈরি করেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্থির করেছি যে 2030 সালের মধ্যে এই বাংলায় যত কৃষক আছে যারা আলু চাষ করেন, তাদেরকে বীজ আলু কেনার জন্য পাঞ্জাবের উপর আর নির্ভর করতে হবে না, দাম দিয়ে আমাদের এত আলু কিনতে হবে না। প্রচণ্ড দাম নেয় যারা ব্যবসায়ী আছে, আমি কারো বিপক্ষে নয়, যারা এলাকায় ব্যবসায়ী আছে, আমাদের হুগলি জেলা জুড়ে আমরা দেখেছি, পাঞ্জাব থেকে যারা আলু আনেন 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বস্তায় বেশি নেন। চাষিদের সীমাবদ্ধতার মধ্যে রাখা যায় না, তাদের অর্থ কুলোয় না, লাভের মুখ তো দেখতে পান না। একদিকে সারের দাম বৃদ্ধি, আর একদিকে আলু, আমাদের বীজ আলু পাঞ্জাব থেকে আনতে গিয়ে চাষিরা ভাটার মুখে পড়ে যান, তাদের লাভ থাকে না। এটা আমরা সবসময় শুনে আসছি। সেজন্য আমাদের রাজ্য চেষ্টা করছে, আপনারা জেনে রাখুন, ইতিমধ্যে সারা জেলা জুড়ে আমরা যারা উৎসাহী এজেন্সির মাধ্যমে এবং এফপিও এফপিসি যারা আছে তাদের মাধ্যমে, সারা চাষিদের মাধ্যমেও আমরা এআরসি পদ্ধতিতে নেট হাউসের মধ্যে আলুর বীজ তৈরি করছি। অনেক আলুর বীজ উৎপন্ন হয়েছে,
গত বছর আলু বীজ যে উৎপাদন হয়েছিল আমরা চাষিদের মধ্যে বিতরণ করেছি, তাতে উৎপাদন একদম ভাইবার পেয়ে আলু উৎপাদন হয়েছে। এবং যে পদ্ধতিতে আমরা করছি গুণিতকার আকারে সেটা বৃদ্ধি পেতে থাকবে। 30 সালের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই বাংলার মানুষকে, আমাদের হুগলি জেলার মানুষকে আলু বীজের উপর আর পাঞ্জাবের উপর আলু বীজের জন্য আর নির্ভরশীল থাকতে হবে না। এটা আমাদের রাজ্যের কাছে একটা বিরাট পাওনা। এবার একটা প্রশাসনিক কথা বলে আমি শেষ করব। যারা ডাইরেক্টর বডিতে আছেন, যারা চেয়ারম্যান, যারা সম্পাদক আছেন, আমাদের ম্যানেজার সাহেবরা আছেন, সমবায়গুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা জায়গা। যেমন গ্রাম পঞ্চায়েত দেখবেন সারা দিন মানুষ গ্রাম পঞ্চায়েতে থাকে তার পরিষেবা নেওয়ার জন্য। আমরা যদি সমবায়গুলোকে ঠিক করে সময় দিয়ে চালাতে পারি, এই সমবায়ের সম্ভাবনা আছে গ্রাম পঞ্চায়েতের মতো হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতে যেমন মানুষ পরিষেবা নিতে যায়, একদিন দেবে এই সমবায়ে হাজার হাজার মানুষ থাকবে যারা পরিষেবা নিতে যাবে। মানে একটা সেরকম দিন আসছে। এবং ব্যাংকিং ব্যবস্থা আমাদের যেভাবে চলছে জেলা জুড়ে সমবায়ের মাধ্যম দিয়ে, জাতীয়করণ ব্যাংক যেভাবে অনেক ব্যাংকে মার্জ করে দেওয়া হচ্ছে, অদূর ভবিষ্যতে এই সমবায় ব্যাংকগুলোতেই মানুষ আস্থা ভরসা রাখবে। আস্থা ভরসা রাখতে গেলে আমাদের যারা বডিতে আছেন, বিএডিতে যারা আছেন, যারা ম্যানেজার আছেন, তাদের অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে চাষিদের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে, তাদের যে অর্থ থাকে তারা অর্থ যে জমা রাখেন আপনাদের কাছে বা ব্যাংকে জমা রাখেন, সঠিকভাবে সে অর্থকে আমাদের গচ্ছিত রাখতে হবে। আমি একথা বলছি না যে আপনারা সঠিকভাবে গচ্ছিত রাখেন না। একটা সময় তো আমরা দেখেছি এই সমবায়ের কী অবস্থা ছিল। আজকে সমবায়গুলো অনেক স্বচ্ছতার সাথে চলছে, সমস্তই পুরোটাই কম্পিউটারাইজ, তথ্য সমস্ত আদান প্রদান হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, আমরা জানেন। ফলে মানুষের কাছে আমরা আরও পৌঁছে যেতে পারছি। এবং দেখবেন একটা দিন এই সমবায় ব্যাংক প্রধান ব্যাংক হয়ে উঠবে গ্রামীণ এলাকাতে। একটা সময় আসবে, সে সময় আসছে। কিন্তু আমরা যারা পরিচালন করি, আমরা যারা বডিতে থাকি, আমাদের কিন্তু দক্ষতা অর্জন করে মানুষের কথা ভেবে ঠিক জায়গায় আমাদের থাকতে হবে। কী জায়গায় থাকতে হবে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এবং যারা বোর্ডে আছেন তাদেরকে অনুরোধ করব, এখানে সিআই সাহেবও আছেন, অনুরোধ করব প্রতিদিন আমরা সমবায়ে যাবেন। সমবায়টাকে আমরা ছোটো ভাববেন না। অনেকে দেখেছি নির্বাচিত হয়ে এসে বডিতে এসে তারা খুব একটা সময় দেন না। প্রত্যেক দিন খবর রাখতে হবে, কত সার গেল, কত সার এলো, কত আলু কেনা বীজ কেনা হয়েছে, কতটা বাইরে গেল, কত টাকা এলো, সেটা ঠিক সময় ব্যাংকিংয়ে করা, নথিভুক্ত করা। এই কাজের উপর আপনাদের যারা বডিতে আছে, যারা প্রতিনিধি ডেলিগেট যারা, তাদের নজরদারি করতে হবে। তাহলে দেখবেন সমবায় ব্যাংকগুলো এবং সমবায়গুলো খুব সুন্দরভাবে চলবে। এইটুকু আপনারা করবেন। আমরা যারা বডিতে আছেন আপনাদের অনুরোধ করে গেলাম। এটা প্রশাসনিক সভা নয়, তবু বলছি সবসময় আমাদের সাক্ষাৎ বা মিট আমরা করতে পারি না। আর কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আমাদের আনিসুলদা বলছিলেন, আপনারা জেনে রাখুন আমরা কৃষি দপ্তর থেকে কোটি কোটি টাকা ব্যয় করে কৃষি যন্ত্রপাতি দিই। সেটা একদম আপনাদের অ্যাপ্লিকেশন করতে হয়, হার্ড কপি জমা হলে আমাদের কৃষি দপ্তরে, সেখানেতে আমরা যে যা কৃষি যন্ত্রপাতি বলে, এটা অতীতে কোনোদিনই ছিল না। চাষিদের স্বার্থে একদিকে সমবায় আপনাদের সারের যোগান, বীজের যোগান দিচ্ছে, আর্থিক যোগান দিচ্ছে, আর একদিকে কৃষি কৃষি যন্ত্রপাতি দিচ্ছে। ট্র্যাক্টর থেকে আরম্ভ করে পাইপ যা আপনি চাইবেন, সে যদি আপনি একটা ফোড়ো চান ফোড়ো পাবেন, একটা চাঁচুরি চান চাঁচুরি পাবেন, কোদাল চান কোদাল পাবেন। 40 থেকে 50% এতে সাবসিডি আছে, কিন্তু অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আমাদের এই পান্ডুয়া ব্লক গত 2 বছর ধরে বহু কৃষি যন্ত্রপাতি পেয়েছে যে চাষিরা অ্যাপ্লিকেশান করেছেন। সেজন্য আমি অনুরোধ করব, আগামী 15 দিনের মধ্যে হয়তো কৃষি যন্ত্রপাতি যারা আছে, চাষি আছেন যাদের কাছে আমাদের মাইক আওয়াজ পৌঁছে যাচ্ছে, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে চাষিদের হাতে আমরা কৃষি যন্ত্রপাতি, কৃষিকে সহযোগিতা করার জন্য তুলে দিতে পারবো। আর একটা অনুরোধ করে যাব, যারা খবর পান না, নাসিম ভাই আছে বা আমাদের বিডিও সাহেব, আমাদের সিআই সাহেব আছে, তার কাছে এডিও সাহেবের কাছে আপনারা যাবেন যে কী কী জিনিস পাওয়া যায়। নির্দিষ্ট সময়ে আপনারা পোর্টালে এন্ট্রি করবেন, আপনাদের জন্য আমাদের দরজা সবসময় কৃষি দপ্তরে খোলা থাকবে। আর আজকে সমবায় সপ্তাহ পালন হচ্ছে, 20 তারিখ আমাদের রাজ্যে আছে, শেষ দিন হবে। সেদিন আপনাদেরকে অনুরোধ করব, দায়িত্ব নিয়ে যারা এখান থেকে যাবেন কলকাতার, দায়িত্ব নিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসবেন। আর এই কথা বলে আজকে সমবায় সপ্তাহ এখানে উদযাপন হচ্ছে, পালিত হচ্ছে, তার সফলতা কামনা করে উপস্থিত সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ, নমস্কার। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সম্মাননীয়া সভাপতি ময়না মাঝি মহাশয়া। তাকে সমবায় সমিতিগুলির পক্ষ থেকে আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। এখন